নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। হেলথ প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কিতা। চা শুধুই যে এক পানীয় তা নয়, এর সঙ্গে মিশে রয়েছে আবেগ। রাস্তার ধারে বা পাড়ার চায়ের দোকান, ভাড়িতে চা তো খেয়েছেন, সেই ভাড় যেন ধীরে ধীরে অতীতের পথে নাম লিখিয়েছে। একেবারে অতীত যে হয়ে গেছে তা বলা যায় না, তবে হ্যাঁ, বাজারে ভাড়ের সঙ্গে বেশ দ্বন্দ্ব দেখা যায় কাগজের কাপের। পাড়ার চায়ের দোকান বা রাস্তার ধারে চায়ের দোকান, কাগজের কাপে চা দেওয়ার চলন বেশ বেড়েছে। মানুষও তাতে গা ভাসিয়েছেন। শুধু তাই বা কেন, কফিতেও তো সেই কাগজের কাপ। তবে এই যে দিনের পর দিন কাগজের কাপে চা বা কফি খাচ্ছেন, তাতে কতটা ক্ষতি হচ্ছে শরীরের জানেন? কাগজের কাপ ক্ষতিকর। চায়ের দোকানগুলিতে ইদানিং কাঁচের গ্লাসের বদলে ব্যবহার করা হয় মাটির ভাঁড় কিংবা কাগজের কাপ। কাঁচের গ্লাস পরিষ্কার করার আলাদা ঝক্কি আছে, সেই সঙ্গে ভেঙে যাওয়ারও ভয় রয়েছে। কাগজের কাপের ক্ষেত্রে তেমন আশঙ্কা নেই, চা খাওয়ার পর ফেলে দিলেই হয়। কিন্তু জানেন কি, কাগজের কাপে চা খেলেও হতে পারে বিপদ। প্লাস্টিক শরীরের জন্য ক্ষতিকর। কাগজের কাপ হলো কাগজ দিয়ে তৈরি একটি পরিবেশ বান্ধব পাত্র, যা সাধারণত গরম ও ঠান্ডা পানীয় এবং কিছু খাবার পরিবেশনের জন্য ব্যবহৃত হয়। আধুনিক কাগজের কাপ 1800 দশকে তৈরি হয়েছিল এবং 1900 দশকে এটি জনপ্রিয়তা লাভ করে। এগুলি সাধারণত কাগজের বোর্ড দিয়ে তৈরি হয় এবং তরল লিক হওয়া বা কাগজের স্তর ভিজে যাওয়া রোধ করার জন্য এদের ভেতরের দিকে প্লাস্টিক বা মোমের একটি আস্তরণ থাকে। কাপের ভেতরে মোমের আস্তরণ কতটা ক্ষতিকর? কাগজের কাপে বিপদ। কাগজের কাপে গরম পানীয় রাখলে তার ভেতরের প্লাস্টিক স্তর থেকে মাইক্রোপ্লাস্টিক ও ক্ষতিকর রাসায়নিক কণা নির্গত হয়ে পানীয়তে মেশে। মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে প্রবেশে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। কি কি ঝুঁকি? হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি, কমে যেতে পারে শুক্রাণুর পরিমাণ। মাইক্রোপ্লাস্টিকগুলি ভারী ধাতু ও বিষাক্ত জৈব উপাদানের বাহক হিসেবে কাজ করে। কি কি সমস্যা হতে পারে তা তো শোনালাম, এবার সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরব। কাগজের কাপের মারাত্মক দিক। স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী প্রভাব। নিয়মিত কাগজের কাপ ব্যবহার করলে শরীরে উচ্চ পরিমাণে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে, যার ফলে হরমোনের ভারসাম্যহীনতা কমে যায়, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। পেটের সমস্যা। কাগজের কাপ ব্যবহার করলে অ্যাসিডিটি ও পেটের অন্যান্য সমস্যা হতে পারে, কারণ গরম জিনিসের সংস্পর্শে এলে ছোট ছোট কণা ভেঙে দ্রবীভূত হয়ে যায়। থাইরয়েডের আশঙ্কা। কাগজের কাপ তৈরিতে রাসায়নিক ও মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়। গরম জিনিসের সংস্পর্শে এসে এই কাপগুলি দ্রবীভূত হয়, যা থাইরয়েড এবং অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়। রক্তের কোষ ভেঙে দেয়। মাইক্রোপ্লাস্টিক কণায় থাকে পলিথিন ও রক্তের কোষকে ভেঙে দেয়, তার থেকে শরীরে মানন রোগ দেখা দিতে পারে। ক্ষতিকর উপাদানের উপস্থিতি। মাইক্রোপ্লাস্টিক কণাগুলো প্যালাডিয়াম, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও অন্যান্য ভারী ধাতুর মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ বহন করে। মাইক্রোপ্লাস্টিক নির্গমন। কাগজের কাপে জলরোধী আস্তরণে সাধারণত প্লাস্টিক থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য পলিল্যাকটিক অ্যাসিড বা PLA। গরম পানীয়ের সংস্পর্শে এই আস্তরণ দ্রুত ক্ষয় হয়ে ধীরে ধীরে তৈরি করে মাইক্রোপ্লাস্টিক কণা। পরিবেশের ক্ষতি। শুধু স্বাস্থ্য নয়, পরিবেশের জন্য কাগজের কাপ ক্ষতিকর। পরিবেশগতভাবে এই কাপগুলি প্লাস্টিক কাপের মতোই বিষাক্ত রাসায়নিক ছড়াতে পারে, পরিবেশে দীর্ঘ সময় ধরে প্রকৃতিতে থেকে যেতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে অন্তত 3 কাপ চা খেয়েই থাকেন, আর প্রতিবারই যদি কাগজের তৈরি চায়ের কাপে চুমুক দিয়ে থাকেন, সেক্ষেত্রে শরীরে প্রবেশ করে প্রায় ৭৫,০০০ মাইক্রন মাইক্রোপ্লাস্টিক। এই ধরনের প্লাস্টিকে থাকে আয়ন, প্যালাডিয়াম, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর সব পদার্থ। মাইক্রোপ্লাস্টিকে রয়েছে বিসফেনল জাতীয় টক্সিক পদার্থ, যা ক্যান্সারের অন্যতম কারণ। এই উপাদান মহিলাদের ইস্ট্রোজেন ক্ষরণ ব্যাহত করে। প্লাস্টিক কতটা ক্ষতিকারক সে বিষয়ে এখন বেশিরভাগ মানুষ অবগত। প্লাস্টিকের কাপে পরিবেশ দূষণ বাড়ে বলে তা বন্ধ করে দেয় সরকার। সেই জায়গাটা নিয়েছে কাগজের কাপ বা গ্লাস। তবে এটা তো বোঝা গেল যে কাগজের কাপ কতটা ক্ষতিকর। অন্যদিকে মানুষের সুবিধার্থে বা খরচ কমাতে মাটির ভাঁড়ের চলন কমেছে। তাহলে কি ব্যবহার করবে? এটা বড় প্রশ্নের বিষয়। কি ব্যবহার করতে হবে? রোগ থেকে দূরে থাকতে কাগজের কাপ ব্যবহার এড়িয়ে চলুন।
পরিবর্তে সেরামিক বা স্টেইনলেস স্টিলের কাপ ব্যবহার করতে পারেন। বাইরে চা কফি খেলে মাটির ভাঁড়ে খেতে পারেন। এটি শুধুমাত্র পরিবেশের জন্যই ভালো না, স্বাস্থ্যের জন্য উপকারী হবে। ফলে কাগজের কাপে চা কফি কিংবা গরম জল খাওয়ায় ঝুঁকি থেকেই যাচ্ছে। এই ধরনের কাপের ব্যবহার বন্ধ করতে পরিবেশ বান্ধব সামগ্রী প্রয়োজন। পুরনো দিনের সেই কথা, বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়ি শালপাতার থালায় চলতো অতিথি আপ্যায়ন। সেই দিন ঘুচে গেছে। আধুনিক সমাজে সবকিছুই যেন সাজানো গোছানো দেখনদারি। বাজারে শালপাতার বিকল্প হিসেবে চলে এসেছে থার্মোকল ও কাগজের প্লেট। শালপাতার থেকে দামে কম, ফলে বাজার থেকে শালপাতার কদর কমিয়ে এখন হিট এই থার্মোকলের প্লেট বাটি। এখন যে কোনো অনুষ্ঠান বাড়িতেই দেখা মেলে এইসব দ্রব্যের। কিন্তু থার্মোকল হতে সাবধান। বস্তুটা দেখতে সাদা ধপধপে, দেখতে যতটা সুন্দর ততটাই ক্ষতিকর শরীরের পক্ষে। কারণ থার্মোকল প্লাস্টিক জাতীয় বস্তু। এর অপর নাম স্টাইরোফোম। পেট্রোলিয়ামজাত পলিস্টাইরিন নামক পদার্থ থেকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয় থার্মোকল। এই কারণেই এই প্লেটের রং দুধ সাদা হয়। থার্মোকলের প্লেটে খাবার খেলে শরীরে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। তা থেকে হতে পারে ক্যান্সারও। কি চোখ গোল গোল হয়ে যাচ্ছে তো? শুধু ক্যান্সার নয়, আরও নানা রোগ হতে পারে, যেমন কিডনিতে সমস্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে লিভার, স্নায়ুতন্ত্র ক্ষতি হতে পারে। থার্মোকল ক্ষতিকর। এই বস্তু বিলীন হতে শত শত বছর লেগে যায়। তাহলেই বুঝুন এই থার্মোকলের প্লেট শরীরে কতটা প্রভাব ফেলে। 1951 সালে জার্মানির BASF কোম্পানি তৈরি করে এই থার্মোকল। থার্মোকল ক্ষতিকারক কেন? থার্মোকলের পাত্র ঠিকমতো জীবাণুমুক্ত হয় না, ফলে অ্যালার্জি ও পেটের গোলমাল হতে পারে। থার্মোকলে গরম খাবার দিলে প্লেটের ওপরের পরত গলে গিয়ে বেরিয়ে আসে রাসায়নিক, যা খাবারে মিশে পাচনতন্ত্রে ঢুকে যায়, যার কারণে কিডনির সমস্যা হতে পারে। থার্মোকলের রাসায়নিক পদার্থ হিমোগ্লোবিনেও প্রভাব ফেলে। হতে পারে থাইরয়েডের সমস্যা, অনিয়মিত হতে পারে মেয়েদের ঋতুচক্র। থার্মোকলের প্লেট পুড়িয়ে দিলে যে ধোঁয়া নির্গত হয় তা বাতাসে মিশে ব্রঙ্কিয়াল, অ্যাজমা ও শ্বাসকষ্ট হতে পারে। এইসব কথা বানানো কিংবা মন গড়া নয়। চিকিৎসকরাও সাবধানতা অবলম্বন করতে বলেছেন। থার্মোকলের প্লেটে খাওয়া নিয়ে তারা কি বলছেন, চলুন শুনে নিই তাদের মুখ থেকেই। আজকালকার দিনে প্লাস্টিক সম্বন্ধে অনেকে আমরা সচেতন হয়েছি। মনে জানি যে সাগরের অনেকটাই প্লাস্টিক অকুপাই করে ফেলছে, এটা প্লাস্টিক বিশাল হ্যাজার্ড। তা সত্ত্বেও আমরা প্লাস্টিক ইউজ করছি। সেখানে আমাদের জানা উচিত যে প্লাস্টিকের মধ্যে যে থ্যালেটস এবং আদার সমস্যাগুলো, কম্পোনেন্টসগুলো আছে, সেগুলো কিন্তু বেসিক্যালি ছোটো ছোটো আকারেও যখন আমার শরীরে যাচ্ছে, দে আর কার্সিনোজেনিক, মানে দে ক্যান কজ ক্যান্সার্স। মেবি ইন দ্য লং টার্ম, ইমিডিয়েটলি হয়তো হবে না। ইভেন মেয়েদের ক্ষেত্রে যেমন ইনফার্টিলিটি, মানে যে বন্ধাত্বর যে ব্যাপার বলি আমরা, সেইগুলো হতে পারে। তো এইগুলো যখন আস্তে আস্তে আমাদের শরীরে ঢুকে, তো সেইগুলো লং রানে দেখা গেছে আমাদের অনেক হেলথ করছে। রিগার্ডিং দ্য থার্মোকলস, যে পলিস্টাইরিন, যে স্টাইরিন ব্যাপারটা কিন্তু একটু ক্ষতিকারক, এটা কার্সিনোজেনিক। হ্যাঁ, আসলে মানে যারা আমাদের ক্যান্সার করতে পারে, তো সেটা যখন আস্তে আস্তে আমরা করি, আমাদের শরীরে যায়, তখন সেটাতে হতে পারে। মোটবার যে থার্মোকল যখন পুরানো হয়, তার যে ফিউমটা হয়, সেটাও খুব ক্ষতিকারক। থার্মোকল ইউজ প্লাস্টিক ব্যবহারের মতো একটা মাইক্রোপ্লাস্টিক আমরা বলতে পারি, এবং এর যে প্রতিক্রিয়া শরীরের প্রতি, মানে হিউম্যান টক্সিসিটি, এটা পুরো সিস্টেমকে ইনক্লুড করে। রেসপিরেটরি সিস্টেম হোক, ইমিউন সিস্টেম হোক, গার্ড সিস্টেম হোক, সবকে। কারণ এই মাইক্রোপ্লাস্টিক আমরা ইনহেল করি, অনেক সময় রেসপিরেটরি সিস্টেমকে ড্যামেজ করে। তারপরে আমরা যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার থার্মোকলের প্লেট বা অন্যান্য জিনিসগুলো ব্যবহার করি থার্মোকলের, তাতে কি হয়, ফুড কন্টামিনেটেড হয় এবং শরীরে যায়। শরীরে যাওয়ার পরে শরীরে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেগুলো লং রানে মাইক্রোপ্লাস্টিক বলতে, এর মধ্যে কী থাকে, পলিস্টাইরিন থাকে। এবং প্লাস্টিকে যেমন থ্যালেট, বিসপ্টিলিন, এইগুলো থাকে। অলমোস্ট থার্মোকলও সেম সমস্যাগুলো এগুলো থাকে। এবং আমাদের অবশ্যই থার্মোকলের ব্যবহার একেবারেই বন্ধ করতে হবে। থার্মোকল শুধু শরীরে নয়, পরিবেশেও প্রভাব ফেলে। প্লাস্টিক মাটিতে মিশতে সময় লাগে 25 বছর, আর থার্মোকল মাটিতে মিশতে সময় লাগে 35 বছর। থার্মোকলে আগুন লাগলে বের হয়
কালো ধোঁয়া, যা পরিবেশ দূষণ ঘটায়। পরিবেশ বিজ্ঞানী ডক্টর সুজিত করও এই নিয়ে সতর্ক করেছেন। প্লাস্টিক এবং থার্মোকল মোটামুটি দুটো প্রায় একই ধরনের ইম্প্যাক্ট ফেলে মাটির ওপরে। কারণ থার্মোকল যখনই মাটির মধ্যে যায় তখন মাটির ওপরের স্তরের থেকে নিচের স্তরের মধ্যে যে সংযোগটা থাকে সেই সংযোগটাকে নষ্ট করে দেয়। মাটির মধ্যে জলের অনুপ্রবেশকে রোধ করে। মাটির মধ্যে যে সমস্ত বেশ কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলো উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মারা যায়। তার কারণ হচ্ছে যেমন জল যাচ্ছে না তেমনি মাটির মধ্যে অক্সিজেনও প্রবেশ করতে পারে না। এর ফলে এই সমস্ত প্রাণীদের ক্ষতি হয়। এছাড়া মাটির মধ্যে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা থাকে যেমন কেঁচো, তারপরে বিভিন্ন ধরনের শামুক ইত্যাদি, এরা কিন্তু এই থার্মোকলের উপস্থিতি যদি থেকে যায় তাহলে একইভাবে তারা সমস্যা তৈরি করতে পারে। থার্মোকল একদিকে যেমন মাটিতে মিশতে সময় লেগে যায় দীর্ঘ সময়, কোনো কোনো থার্মোকল 35, কোনোটা 50, কোনোটা 60, 70 এরকম সময় লেগে যায়। তেমনি আবার যেটা হয় সেটা হচ্ছে যে মাটিতে মেশে সেই মাটিটা কেমিক্যালি এতটা বেশি রিয়াক্টিভ হয়ে যায় সেই মাটিতে তার পরবর্তী সময় আর কোনো চাষাবাদ বা কোনো গাছপালার জন্মানো ইত্যাদি বিষয়গুলো ঘটে না, যে কারণের জন্য এটা অত্যন্ত ক্ষতি করতে পারে। অতএব সময় থাকতে সাবধান হন, পরিবেশ বান্ধব শালপাতা পদ্মপাতার ব্যবহার বাড়ান, তাহলে হয়তো এই সমস্ত সমস্যায় লাগাম টানা যাবে। এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম প্লাস্টিক এবং থার্মোকলের ক্ষতিকারক দিকগুলি। আর এবার যে বিষয়ে নজর রাখবো, চাইল্ড ডাউন সিনড্রোম। একটা শিশু গোটা পরিবারে সুখের কারণ, একটা পরিবারের ভবিষ্যৎ। কিন্তু সেই আগত শিশু যদি আর 5টা শিশুর মতো না হয়, যদি ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়, তাহলে হঠাৎই সেই পরিবারের মাথায় নেমে আসে দুশ্চিন্তার পাহাড়। অক্টোবর মাস হলো ডাউন সিনড্রোম মান্থ হিসেবেই পরিচিত। আসুন প্রথমে জেনে নিই কি এই ডাউন সিনড্রোম। এটা ট্রাইসোমি 21 নামেও পরিচিত। এটি একটি জেনেটিক রোগ। ডাউন সিনড্রোমে আক্রান্তদের ক্রোমোজোম সংখ্যা 46টিরও পরিবর্তে 47টি ক্রোমোজোম থাকে। এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। চিকিৎসা বিজ্ঞান অনুসারে 1,700,000 জন শিশু ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়। শিশুদের ডাউন সিনড্রোম নির্ভর করে মায়ের বয়সের উপরেও। যে সমস্ত মায়ের বয়স 30-এর নিচে, সেক্ষেত্রে 1000 শিশুর মধ্যে একজন ডাউন সিনড্রোমে আক্রান্ত। যে সমস্ত মায়ের বয়স 35-এর বেশি, সেক্ষেত্রে 400 জনের মধ্যে একজন শিশু এই রোগে আক্রান্ত। যে সমস্ত মায়ের বয়স 42-এর বেশি, সেক্ষেত্রে 60 জন শিশুর মধ্যে একজন শিশু এই রোগে আক্রান্ত। কি করে বুঝবেন এই রোগে আক্রান্ত, তারও উল্লেখ রয়েছে চিকিৎসা শাস্ত্রে। দুর্বল পেশি, চ্যাপ্টা মুখ ও নাক ছোট, ছোট মাথা, কান ও মুখ ছোট, চোখের চাহনি অস্বাভাবিক, আঙুল ছোট ও বিকাশের হার কম থাকে। আসুন এবার শুনে নিই বিখ্যাত শিশু বিশেষজ্ঞ জয়দেব রায় এই ডাউন সিনড্রোম নিয়ে কি মূল্যবান তথ্য জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে। প্রথম কথা হচ্ছে ডাউন সিনড্রোম একটি জেনেটিক ডিজিজ। সেখানে 3 ধরনের হয়, বেশিরভাগটা হয় ট্রাইসোমি 21 বলা হয়। সেখানে আমাদের ওই ক্রোমোজোম দুটো করে বদলে একটা এক্সট্রা ক্রোমোজোম ওখানে থাকে, দুটোর বদলে সেখানে 3টে ক্রোমোজোম থাকে। এবং যদিও এক্সট্রা ক্রোমোজোমটি বাচ্চাদের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা চ্যালেঞ্জ চাইল্ডে পরিণত হয়, তাদের মানসিক বিকাশ ঠিকমতো করে হয় না। তাছাড়া বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমালি তাদের মধ্যে থাকতে পারে। বেসিক্যালি যখন আমরা ডাউন সিনড্রোমটাকে আমরা একটা ক্যারিওটাইপ করি, কিন্তু তাকে আমরা বুঝে যাবো এটা ডাউন সিনড্রোম কিনা। অনেক সময় অ্যানোমালি স্ক্যানে বিভিন্ন ধরনের টেস্ট আছে, টিপিল টেস্ট, কোয়াড্রিপেল টেস্ট, এইসব টেস্ট আছে। সেই টেস্টের মাধ্যমে কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু ডাউন সিনড্রোম বোঝা যেতে পারে। আর জন্মের পরে তো আমি যেটা বললাম যে ক্যারিওটাইপ করলেই ডাউন সিনড্রোম বোঝা যাওয়া যাবে। কিন্তু ডাউন সিনড্রোমের মধ্যে যে অ্যানোমালিগুলি তৈরি হয়, যেটা মানসিক বিকাশ, সেটা তো পুরোপুরি ঠিক করা খুব মুশকিল। আর তাদের কিছু কিছু ব্যাপারে একটু বেশি স্কিল থাকে, সেই স্কিলটাকে ঠিকমতো করে আমরা যদি জোর দিই তাহলে সেটা কিন্তু সে শিখতে পারে। আর ধরুন এদের ক্ষেত্রে অনেক সময় থাইরয়েডের ব্যাপার থাকে, সেটা ট্রিটেবল। হাইপোথাইরয়েড আছে কিনা সেটা দেখে নিতে হয়। এদের অনেক সময় কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, সেই কনজেনিটাল হার্ট ডিজিজেরও ট্রিটমেন্ট করা যেতে পারে। আর হচ্ছে অন্যান্য অনেক ধরনের অ্যানোমালি হতে পারে, জিআই ট্র্যাক অ্যানোমালি হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যানোমালি হতে পারে।
সেই অ্যানোমালিগুলো দেখে অ্যাকর্ডিংলি যে অ্যানোমালি আছে সেই অ্যানোমালিগুলোকে কিন্তু ঠিক করা উচিত। এইভাবেই কিন্তু আস্তে আস্তে ডাউন সিনড্রোমে ট্রিটমেন্ট করা হয়। কিছু বিষয় রয়েছে যাতে করে ডাউন সিনড্রোম শিশুর জন্মের সম্ভাবনা বাড়িয়ে দেয়, যেমন মায়ের বয়স, পূর্বে সন্তানের এই রোগ থাকলে বাবা মা জিনগত বাহক হলে ডাউন সিনড্রোমে আক্রান্তদের পরবর্তীকালে কিছু শারীরিক সমস্যা প্রকট হয়। হৃদরোগের সমস্যা হতে পারে, শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা হয়, মোটর ফাংশনে সমস্যা হয়, অর্থোপেডিক সমস্যা, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কম হতে পারে, দাঁতের সমস্যা তৈরি হয়, মানসিক স্বাস্থ্যের সমস্যাও তৈরি হয়। এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বুকে ব্রাত্য, মা বাবাকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সামাজিকভাবে যদি এই সমস্ত শিশুদের বাঁচার যোগ্য পরিবেশ ও ব্যবহার দেওয়া হয় তাহলে এই রোগের সঙ্গে লড়াইয়ে শক্তি পান শিশুটির পরিবার। তবে অটিজম ও ডাউন সিনড্রোমের মধ্যে ফারাক রয়েছে। অটিজম হলো স্নায়ু বিকাশজনিত রোগ আর ডাউন সিনড্রোম হলো জিন ঘটিত রোগ। রাজ্য থেকে দেশ, প্রতিদিনই স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বজুড়ে বৈকল্পিক নানা পরিবর্তন। কোথাও এসেছে নয়া ভ্যাকসিন, তো কোথাও এসেছে ম্যাজিক ওষুধ। স্বাস্থ্যমন্ত্রক বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নানা নির্দেশিকা। গত 24 ঘন্টায় কি কি ঘটল স্বাস্থ্যক্ষেত্রে তা নিয়েই আজকের হেলথ আপডেট। চিকিৎসকদের হাতে লেখা প্রেসক্রিপশন অবৈধ হলে চলবে না, ডাক্তারদের নির্দেশ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। বলা হয়েছে স্পষ্ট করে বোঝার মতো করে গুছিয়ে লিখুন, না হলে ডিজিটাল প্রেসক্রিপশন দিন, জানালো আদালত। মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশু মৃত্যু। মধ্যপ্রদেশের ছিন্দাওয়ারা গ্রেপ্তার ডাক্তার প্রবীণ সোনি। এই চিকিৎসকের বিরুদ্ধে বিষাক্ত কাপ সিরাপ প্রেসক্রাইব করার অভিযোগ উঠেছে। সেই কাপ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে শিশুদের। যে ফার্মাসিউটিক্যালের তৈরি কাপ সিরাপকে কেন্দ্র করে বিতর্ক, তাদের তৈরি 19টি ওষুধ নিষিদ্ধ করল রাজস্থান। রাজস্থানের ড্রাগ কন্ট্রোলারকে বরখাস্ত করা হয়েছে। যে সমস্ত এলাকায় শিশু মৃত্যু হয়েছে সেই এলাকা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে বিভিন্ন ল্যাবে। নিষিদ্ধ ওষুধটি তৈরি করে তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলা স্টেশন ফার্মাসিউটিক্যাল। আর এই সংস্থার তৈরি কাপ সিরাপকেই নন স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিফেক্টিভ বলে চিহ্নিত করেছিল তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেট। সেই রিপোর্ট বের হয় 2রা অক্টোবর। তারপরেও এই সংস্থার ওষুধ ব্যবহার হয়েছে বলে অভিযোগ। মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশু মৃত্যু। ঘটনার পর কাপ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য সরকার। ওই দুই রাজ্যের যে সংস্থা কাপ সিরাপ সরবরাহ করে তারা পশ্চিমবঙ্গে ওই ওষুধ সরবরাহ করে কিনা বিভিন্ন ওষুধ ডিস্ট্রিবিউটর সংস্থাকে খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। হেলথ প্লাস এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।